বড় অংশ, এটা মানুষের জীবনের, এটা একটা বিশাল বড় দিক, যেখানে হ্যাঁ বিয়ে বিয়ে জিনিসটা হ্যাঁ যেমন তেমন করে বিয়ে করলেই হবে না, ঠাকুর বলে দিয়েছেন। বিয়ের ব্যাপারে ঠাকুর বলেছেন, বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশটাকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। ওই সবগুলি সুসংগতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের উজন্তায়। পারস্পর্যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় ঠকিস, দেখিস ঠকবি না তুই, মরবি না বিষে। অর্থাৎ ঠাকুর বলে দিয়েছেন বর্ণ, বংশ, তারপর হচ্ছে স্বাস্থ্য, তারপর হচ্ছে অভ্যাস ব্যবহার, এরপর বিদ্যা আসছে, তারপর আসছে কর্মের ওজন। সবগুলি যখন আস্তে শ্রেষ্ঠ হবে পুরুষ পাত্রের দিকটা, তখনই মেয়েটা ওই বিবাহ মরবে না, বিষিয়ে যাবে না। হ্যাঁ, তাহলে কি কি আসছে? প্রথমে বর্ণ। সেই ক্ষেত্রে ঠাকুর আমাদের সমাজ ব্যবস্থার বর্ণ প্রথা 4টা বর্ণে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা কেন করা হয়েছিল? তখনকার সময়ে এটা করা হয়েছিল আমাদের কর্মের এবং আমাদের যে দায়িত্ব, দায় দায়িত্ব, ওইগুলির উপর দিয়ে বেস করে। যেরকম ব্রাহ্মণরা থাকবেন, তাদের বিদ্যা লেখা, সমাজে বিদ্যা পড়াশোনা, এই সব দিকগুলা দেখবেন, হ্যাঁ, পূজা আরতি এগুলি দেখবেন। কারণ ওরা ওই 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 বর্ণের মানুষরা ওই ওই মানে ওই কার্যের জন্য একদম ওয়াকিবহাল। হ্যাঁ, তারপর ক্ষত্রিয়রা রাজনীতি এবং মানে দেশ রক্ষার কাজে, যুদ্ধ বিদ্যা কৌশলে তারা ওই ক্ষেত্রে ওয়াকিবহাল, এই জন্য ওদেরকে ওই বর্ণে রাখা হয়েছে। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এগুলিতে, কৃষিকার্য এগুলিতে ওয়াকিবহাল। হ্যাঁ, এবং দেখা যায় ঠিকই আছে। হ্যাঁ, আমরা ক্ষতি দেখে দেখা যায় তাদের পূর্বপুরুষ এবং বংশ পরম্পরায় যে ওদের কথাবার্তার সঙ্গে মিলিয়ে দেখলেই দেখা যায় ঠিকই আছে, একদম ঠিক। হ্যাঁ, বৈশ্যরা দেখবেন একটু ব্যবসা বাণিজ্য ভালোবাসে, ক্ষত্রিয়রা একটু রাজনীতি করতে ভালোবাসে, এটা জিনগত ভাবেই এসে যায়। তারপর বা ওই মানে আমাদের যে রাজপুরুষ এগুলি ক্ষত্রিয়দের মধ্যে আসছে। ব্রাহ্মণরা বিদ্যা লেখাতে খুব, এখন তো বিদ্যা লেখা সবাই করছে, কিন্তু তারপরও জিনগত ভাবে তারা ওইটাই পছন্দ করে, শিক্ষা দীক্ষা দেওয়া এগুলি। তারপরে আসছে শূদ্র। হ্যাঁ, শূদ্ররা কি করছে? মানে সমাজের মানে সেবা শুশ্রূষা এগুলিতে ভালো ওয়াকিবহাল। তারা দেখা যায় বিভিন্ন ধরনের কাজকর্মে একদম ওয়াকিবহাল, ঘরোয়া কাজকর্মে বা বিভিন্ন ধরনের। হ্যাঁ, পরিষ্কার এই যে বর্ণ প্রথা, এটা এভাবেই চালু হয়েছিল। কিন্তু পরবর্তী সময় যদিও এটাকে বেশ করে জাতিভেদ প্রথা হয়ে যায়, কিন্তু আসলে ওটাই উদ্দেশ্য ছিল না, ওটা ছিল আর্য ঋষিদের বর্ণ বিভাগ আর কি, যাতে বিয়ে থাগুলি ওইভাবেই হয়। ওই বর্ণের মানুষ তার একটা পাত্রপক্ষ যখন উঁচু বর্ণে থাকে, তখন মেয়েটা নিচু থেকে নিলে তার শ্রদ্ধা ভক্তি এগুলি এসে যায়। হ্যাঁ, তার শ্রদ্ধা ভক্তি, স্বামীকে শ্রদ্ধা করা, তার বংশকে শ্রদ্ধা করা, আর ওই শ্রদ্ধাশীল মহিলার গর্ভ থেকে সৃষ্টি হবে তার সন্তানের উচ্চ মেন্টালিটি, হ্যাঁ, জিনগত উচ্চ টাচার। হ্যাঁ, যেটা আমরা দেখা যায় হাইব্রিডাইজেশন যেটাকে বলি আমরা, উন্নত ধরনের গাছ তৈরি করা, হাইব্রিড। হ্যাঁ, তারপরে কুকুর, উন্নত প্রজাতির কুকুর তৈরি করা, উন্নত প্রজাতির গাভী তৈরি করা, গরু তৈরি করা, যে বেশি দুধ দিতে পারবে, বেশি চাষবাস করতে পারবে, এগুলি যে আমরা তৈরি করে বিজ্ঞানীরা, এই যে হাইব্রিডাইজেশন, এটার মধ্যে কিন্তু ওই প্রসেসটাই ইউজ করা হয়। হ্যাঁ, যে পিতৃপুরুষটা থাকবে উন্নত প্রকৃতির, বেটার দেন মাতৃবংশ থেকে। হ্যাঁ, তাহলে তার জিনগত যে স্ট্রাকচারটা হয় মানে মিলনের সময়, তখন তার পিতৃপুরুষ পিতৃবংশ থেকে আরোহণ করে তার উচ্চ গুণগুলিকে। তো আর এই যে প্রথা, এটাই ঠাকুর বলেছেন এটাই ঠিক আছে, এটাই তো নিয়ম, এটা হচ্ছে অনুলোম প্রথা। ঠাকুর এটাকে খুব ভালো সংজ্ঞা দিয়েছেন, অনুলোম প্রথা। এই অনুলোম প্রথায় যখন বিয়ে থা হয়, তখন
তার পরবর্তী জেনারেশন পিঢ়িগুলি দেখা যায় খুব সুন্দর তাদের চাল চলন, খুব সুন্দর তাদের শিক্ষা দীক্ষা, ব্যবহার, আচার, বিশ্বাস, বিশ্বস্ততা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা সবকিছু সমাজের জন্য একটা একটা মানে সিম্বল হয়ে যায়, যার থেকে আমরা আশা করতে পারি যে সব আমাদের পরিবারের সামাজিক দিক থেকে ভালো হবে। তারপর আসছে স্বলুম, যেটাকে বলে মানে এখন দেখা যাচ্ছে যে মিক্সড হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের পূর্বপুরুষের মধ্যে কিছু কিছু মানে বিয়ে বিয়ে শাদী মানে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, হয়তো বা কোথাও না কোথাও মিক্সড কালচার হয়ে গেছে, তার জন্য এখন স্বলুমটাই বেশি চালু হচ্ছে, মানে যার যার নিজের বর্ণের থেকে বিয়ে করা। হ্যাঁ, যাতে তাদের মানে অনুরূপ কথাটা এতটা সম্ভব হচ্ছে না, তাই মানে স্বলুম বিবাহটাই শ্রেয় বলে মনে করা হচ্ছে এখন সমাজে। কারণ দেখা যায় 8 জেনারেশন 9 জেনারেশনের মধ্যে কোথাও না কোথাও কম্বিনেশন হচ্ছে, যাতে সিটটা ভালো আসতে পারে, তাই স্বলুমটাকে চালু করা হচ্ছে। প্রতিলুম ঠাকুর একদমই ভালোবাসেননি এবং আমরাও ভালোবাসি না, যেহেতু আমরা সৎসঙ্গী। প্রতিলুম কথায় হচ্ছে কি, দেখা যাচ্ছে মাতৃবংশ বর্ণ পিতৃবর্ণ থেকে যখন উচ্চ হয়, তখন তার যে জিনগত স্ট্রাকচার হয়, তাতে ওই সন্তানের মধ্যে হয়তো বা সে বিদ্যা লেখা সবকিছুতে উন্নত হতে পারে, কারণ আমার পরিচর্যা, আমার মানে লালন পালনে হয়তো বা কোনো মানে মানে ভালো রেজাল্ট করতে পারে, ভালো শিক্ষা দীক্ষা করতে পারে, সবকিছু ঠিক আছে, কোথাও না কোথাও তার মধ্যে একটা অবিশ্বস্ততা তৈরি করা, বিশ্বাসঘাতকতা স্বভাব, যে পরিবেশ পেয়ে যায় সঙ্গে সঙ্গে তার চারা দিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিলুমের প্রভাব। তাহলে ভালোটা যখন আমি খারাপের দিকে চলে যায়, তখন সেটা আর ভালো কোথায় রইলো? সমাজের জন্য তো এটা একটা বিভীষিকা হয়ে যাচ্ছে। উচ্চ পদে চাকরি করছে, দেখা যাচ্ছে ঘুষ খাচ্ছে। উচ্চ পদে কাজ করছে, দেখা যাচ্ছে কোথাও না কোথাও দেশকে বিক্রি করে দিচ্ছে, কোথাও না কোথাও কিছু না কিছু করছে। এগুলি তো ভালো কোথায় হলো? একদিন আহ অনেক আগে শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন, তখন চিত্তরঞ্জন দাশগুপ্ত সেটা এসেছিলেন, তখন ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমার খুব ইচ্ছে করে আমার স্বরাজ দলের মানে দায়িত্ব কাউকে দিয়ে আমি কিছুদিন আপনার সঙ্গে সময় কাটাই। হ্যাঁ, তখন ঠাকুর বললেন সিরাজদা, এখনই আপনারা দেশ স্বাধীন করার জন্য চেষ্টা করছেন, এখনো মানুষ পাননি এই স্বরাজ দলের গঠনের দায়িত্ব নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে ভারতবর্ষ স্বাধীন করে কি হবে? কে দায়িত্ব নেবে? বিয়ে থা আগে সংস্কার, মানে আর্য ঋষিরা যেভাবে সংস্কারের মধ্য দিয়ে বিয়ে থা করিয়েছিলেন, ওই ওই রকম প্রসেসে বিয়ে থা ঠিক করুন। তাহলে আগামী দিন যে জেনারেশন আসবে, ওই জেনারেশন ভারতবর্ষের উন্নতির দিকে নিয়ে যাবে, ওরাই ধরে রাখবে আর্য কৃষ্টিকে, ওরাই ধরে রাখবে ভারতবর্ষের গৌরবকে। শ্রেয়াদা বলেন ঠিকই আছে, আমাদের সেরকম বিয়ে শাদী হচ্ছে না। আজকে দেখা যাচ্ছে মেয়েরা পড়াশোনা করছে, সবকিছু করছে, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন উপযুক্ত বয়স হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে বলল ভালোবাসি, এতেই বলে যাচ্ছে, মেয়েটা তার বর্ণ বংশ ওইসব দেখাশোনা হচ্ছে না। হ্যাঁ, তার দায়িত্ব সে নিজেই নিয়ে নিচ্ছে কাকে সে বিয়ে করবে। ঠিক আছে, ঠাকুর বলেছেন মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে, ওটা ঠিক আছে, কিন্তু তার অভিভাবককে একটু সময় দিতে লাগে, ওটা হচ্ছে না। হ্যাঁ, অভিভাবক কি দেখেন, বর্ণ কোথায়, বংশ কোথায়, এগুলি দেখেন। এখন অভিভাবকরাও তা দেখেন না, কিন্তু দেখা উচিত। হ্যাঁ, কারণ বিয়ে শুধু স্বামী স্ত্রী মিলনটাকেই বিয়ে বলে না, বিয়ে পরবর্তী জেনারেশনকে তৈরি করার জন্য হয়। হ্যাঁ, আমি আমি তুমি ভালো রইলাম, কিন্তু আমার যে জেনারেশন আসবে, তাকে যদি সেরকম সুশৃঙ্খল সুন্দর জীবন যাপন না দিতে পারি, তাহলে একদিন আমি তুমি তো বেঁচে থাকবো, কিন্তু ওরা কি করবে? ওরা এসে হিংসা, হ্যাঁ, তারপর বিদ্বেষ ত্রাস তৈরি করবে সমাজের জন্য। শুধু সমাজ কেন, পরিবারের জন্য তো এটা অকল্যাণ। হ্যাঁ, হিংসা হিংসি এইসবই চলতে থাকবে, এটা হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, তো এই বিয়ে ঠাকুর পছন্দ করে। তাই ছোটবেলা থেকে মেয়েদেরকে মারা, মেয়েদেরকে মারা যখন লালন পালন করেন, তাদের মধ্যে এই মানে পড়াশোনার সাথে সাথে লালন পালনের মধ্য দিয়ে, এই পড়াশোনার সাথে সাথে একটু উপযুক্ত বয়স হলে এটাও শিখিয়ে দিতে লাগে যে তুমি যখন বিয়ে করবে, তখন দেখতে হবে পুরুষ পুরুষ যে বংশ, ওটা বর্ণ ওটা তোমার থেকে উন্নত হয় কিনা, বা তোমার
সমবর্ণে হয় কিনা। ওটা যদি না হয় তাহলে সে বিয়েতে আমাদের সম্মতি নেই। হ্যাঁ, মনে নেবে, বা ঠাকুরও এটাতে পছন্দ করেন। এটা তো আমাদের সৎসঙ্গীরা আর নন সৎসঙ্গীরাও তাই করতে লাগে। কারণ হ্যাঁ, আর্য ঋষিরা তো সব, আমাদের সৎসঙ্গী না শুধু, আর্য ঋষিরা তো সে আদিম কাল থেকে বলে এসেছিলেন, এটা মানতে হয়। হ্যাঁ, আর্য ঋষিরা যেসব কথা বলে আসছেন সেটা না মেনে আমাদের আজকে সমাজ দেখা যাচ্ছে পড়াশোনা মানে শিক্ষা দীক্ষা প্রযুক্তিবিদ্যা উচ্চ শিখরে চলে যাচ্ছে, অথচ মানুষের নৈতিক চরিত্র ঠিক হচ্ছে না, মানবতার দিক থেকে একদম উইক। হ্যাঁ, একজন এক দেশ আরেক দেশকে খেয়ে ফেলতে যাচ্ছে, গ্রাস করতে চাইছে, একজন আরেকজনকে মেরে ফেলতে চাইছে, এইসবই তো চলছে। হানাহানি মারামারি, কোথাও কোথাও ড্রাগ এডিক্টেড। আজকে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় বাচ্চা কাচ্চা বাইরে পড়াশোনা করাতে নিয়ে গেলে কিছু না কিছু একটা অঘটন হচ্ছে কোথাও না কোথাও। কেন হচ্ছে এগুলি? এগুলির পিছনে এই হচ্ছে কারণ। হ্যাঁ, বিয়ে তার ঠিক মতো হচ্ছে। তারপর আসছে পরিবেশ, তাকে দেখা যাচ্ছে ইয়ং ইয়ং জেনারেশন পরিবেশের গ্রাসে নষ্ট হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। মা বাবা তো উচ্চশিক্ষিত, ভালো সংস্কার দিয়েছে, ভালো সংস্কারকে ধরে রাখতে গেলে পরিবেশ তাকে দিচ্ছে না, পরিবেশের উচ্ছৃঙ্খল কিছু ছেলে মেয়ে তাদেরকে গ্রাস করে ফেলছে। হ্যাঁ, ভালো ঘর থেকে ছেলে মেয়েরা যাচ্ছে কিন্তু পরিবেশ তাকে গ্রাস করে ফেলছে। এগুলি কেন হচ্ছে? পরিবেশের সঙ্গে মিশে গিয়ে এগুলি কেন হচ্ছে? এগুলি ওই প্রতিলুম যে সন্তান যে সৃষ্টি হচ্ছে, ঠাকুর প্রতিলুম সন্তানকে বলেছেন। ঠাকুর এমনও বলেছেন প্রতিলুম সব বিয়ে হলে সন্তান সৃষ্টি করতেই নাই। হ্যাঁ, যদি সন্তান হয়ে থাকে সেই ক্ষেত্রে পুরুষ মানে ছেলে সন্তান হলে তাকে বিয়ে করাবে না। আর যদি মেয়ে হয়, বিয়ে দিতেই হয়, তাহলে তাকে মাতৃবংশে বিয়ে দিতে হবে। হ্যাঁ, মাতৃবর্ণের মধ্যে দিয়ে। আর সেটা 7 পুরুষ 8 পুরুষ 8 জেনারেশনের পরে ওইটা এইভাবে বিয়ে দিতে দিতে 8 জেনারেশনের পরে ওই প্রতিলুমের প্রভাব কিছু কমে আসতে পারে, আর নয়তো নেই। কোথাও লেখা নেই। ঠাকুরকে অনেকবার জিজ্ঞেস করেছেন অনেকে যে এর কোনো রেমেডি আছে কিনা। ঠাকুর বলেছেন আমি জানি না। কোনো বংশকে যদি প্রদীপ না দেওয়ার জন্য কেউকে না রাখতেই হয়, হিংসা হিংসি থাকতে হয়, তাহলে ওই বংশে যদি একটা প্রতিলুম দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই বলে বংশ শেষ হয়ে যাবে। ঠাকুর এমন। তাহলে আমাদের বিয়ে থার ব্যাপারে কতটা সতর্ক হতে হবে। হ্যাঁ, এইদিকে লক্ষ্য। কিন্তু আজকাল গার্জিয়ানরা দেখা যায় পড়াশোনা শিক্ষিত ছেলে মেয়ে দেখলেই হ্যাঁ কি হয়েছে বর্ণ, কি হবে বর্ণ তো পারে না এখনকার দিনে, কিন্তু ওইটাই মানতে হবে। শিক্ষা দীক্ষা সবচেয়ে বড় না, ঠাকুর বলে প্রথমেই বলেছেন বর্ণের হিসাব করিস আগে। হ্যাঁ, তারপর হচ্ছে শিক্ষা দীক্ষা। বর্ণ যদি না মিলে সেই ক্ষেত্রে শিক্ষা দীক্ষা দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, একটু শিক্ষিত হলে মেয়ের থেকে ছেলে একটু উচ্চ শিক্ষিত তাতেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অনুলোম বিয়ে। কোথায় অনুলোম বিয়ে? এখানে অনুলোম বিয়ে হচ্ছেই তো না। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন আসছি বিয়ের পরে সাংসারিক যে জীবন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনুলোম বিয়ে হচ্ছে বা স্বলম বিয়ে হচ্ছে, তারপরেও তার ছেলে মেয়ের মানসিক গঠন, মানসিক চিন্তা ভাবনা সেরকম উচ্চতর মেন্টালিটিতে হচ্ছে না। কেন হচ্ছে না? সেখানে একটা প্রশ্ন আসছে। এখানে তো অনুলোম বিয়ে হচ্ছে, তাহলে এখানে কেন হচ্ছে না? এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর মিলনের ব্যাপার সৃষ্টি হয়ে দরকার, স্বামী স্ত্রীর যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, একজন আরেকজনকে পরিপোষণ পরিপূরণ, এই যে শব্দটা আসছে, হ্যাঁ ওইখানে কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। কেন আছে? হ্যাঁ, এখানে আসছে আসছে আমরা ইষ্ট কেন্দ্রিক না। আমরা স্বামী স্ত্রীরা যদি নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে চাই তাহলে আমরা ইষ্ট কেন্দ্রিক আগে হতে হবে। ইষ্ট মানে কি? আমার মাথায় একজন গার্জিয়ান থাকতে হবে, সে হচ্ছেন ঠাকুর। সেই মানুষটি হচ্ছেন ঠাকুর। ঠাকুরকে যদি আমি মাথায় করে নিয়ে চলি তাহলে আমার প্রতিটা স্টেপ, প্রতিটা জিনিস, প্রতিটা স্টেপ আমার ঠাকুর ইষ্ট কেন্দ্রিক হয়ে আসবে। হ্যাঁ, ভুল পথে আমি যেতে চাইবো সঙ্গে সঙ্গে ঠাকুর আমাকে হাত দিয়ে টানে নিয়ে আসবে। হ্যাঁ, ঠাকুরকে যদি আমরা সেই রকম মনে করে চলি, গার্জিয়ান বানিয়ে দিই, আমার ঘরের কর্তা বানিয়ে দিই। ঠাকুর বাবা যা সুন্দর বলেছেন, আমার ঘরের কর্তাকে ঠাকুর। কিন্তু আমরা ঠাকুরকে চাকর বানিয়ে রেখেছি, কি ঠাকুর এটা করে দেবেন, ঠাকুর ওটা করে দেবেন। কিন্তু আমরা যদি ঠাকুরকে কর্তা বানিয়ে দিই যে ঠাকুর তুমি আছো আর আমি আছি, তুমি চালাবে আমি চলবো, তুমি কৃষ্ণের রথ, হ্যাঁ রথের সারথি, অর্জুনের রথের সারথি হয়েছো কৃষ্ণ, আর আমার সংসারের সারথি তুমিই হবে। তাহলে দেখা যাবে সেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মানে মনের মনোমালিন্য ঘটতেই পারবে না কোথাও, যদি স্বামী স্ত্রী দুজনই ঠাকুর ইষ্ট কেন্দ্রিক চলে।
আর ইষ্টকেন্দ্রিক মেন্টালিটিতে যখন তাদের চলাফেরা থাকবে, তখন তাদের যে সংসারে মানে সন্তান আসবে, সেই সন্তান উচ্চতর মেন্টালিটি হবে। কেন? তার মধ্যে থাকবে পিতায় মাতায় শ্রদ্ধা, হ্যাঁ, সামাজিকতা, হ্যাঁ, সবকিছু সুন্দর, একদম নিখুঁত, কোথাও যেন একটা ত্রুটি পাওয়া যাবে না। কেননা তার বাবা মাই তো ইষ্টকে নিয়ে আছেন, আদর্শকে। ইষ্ট মানে কি? আদর্শ। ঠাকুর মানে কি? আদর্শ। হ্যাঁ, নিয়মের একদম কাটায় কাটায় নিয়ম পালন করার মতো স্কেল, পরিমাপ ঠাকুর হচ্ছেন তাই। আমরা ঠাকুরকে মানে ভুজুং ভাজুং কবিরাজ, তারপরে ওই জল পড়া দেওয়া, তারপরে তাবিজ দেওয়া, এরকম মনে করি না, করে না। আমরা মনে করি ঠাকুর হচ্ছেন আদর্শ। আদর্শ মানে কি? ঠাকুর প্রতিটা কথার মধ্যে সপ্তাহানুষ্ঠান থেকে শুরু করে ঠাকুরের অজস্র বাণী দিয়ে গেছেন। এইভাবে চললে এইভাবে হয়, এইভাবে না চললে এইভাবে হয়। মানে কি? প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে বলে দিয়েছেন তার ফল কি হতে পারে আর তার কুফল কি হতে পারে। তুমি এইভাবে না চললে এইভাবে উল্টাটা হবে, এইভাবে না চললে এইভাবে হবে। প্রত্যেকটা দৃষ্টান্ত দিয়ে গেছেন। হ্যাঁ, দেখা গেছে। আচ্ছা, ওই যে ওই কথাটা বলতেছিলাম, ওই জায়গাটা চাই না, এখন একটা কথা বলছি। সেটা হচ্ছে যে ইষ্টকেন্দ্রিক চলাফেরার মধ্য দিয়ে সন্তান কি করে সৃষ্টি হয়। যখন একটা স্বামী, একটা মানে ভদ্রলোক, তার ঠাকুর একটা উদাহরণ দেখিয়েছেন এটার মধ্যে। একটা ভদ্রলোক, হ্যাঁ, বেগুন গাছের চারা লাগাতে লাগাতে চিন্তা করতে করতে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। রাত্রেবেলা চিন্তা করছে কি করে বেগুন গাছের চারাতে সার দেবে, কি করে ওষুধ দেবে, এই হ্যান ত্যান কি করে চাষবাস করবে, এইসব চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন তার রোগ আসলো। ওই কারণে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো ওই যে আত্মাটা তখন, হ্যাঁ, তার বায়ুতে মিশে গেছে। তারপরে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে একদিন প্রথম প্রথম হচ্ছে বেগুন গাছে তাদের চারা চারা দেবে, হে দেবে, সে দেবে, ওইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, ওদের সাংসারিক মানে শারীরিক মিলন হচ্ছে। ওই যে জিনটা ক্যাপচার করে ফেলেছে, ওই আত্মাটা এখানে এসে গেছে। তাহলে স্বামী স্ত্রী যখন ইষ্টকেন্দ্রিক, মানে কি ঠাকুরের চিন্তা ভাবনা, উচ্চতর চিন্তা ভাবনা নিয়ে আলাপ আলোচনা করে, চলাফেরার মধ্য দিয়ে, তার বিভিন্ন কিছুর মধ্য দিয়ে ঈশ্বরকে বসিয়ে রাখেন, তখন দেখা যায় উন্নত জিনটা, হ্যাঁ, তার গর্ভে স্থাপন করে যাচ্ছে। কারণ লক্ষ লক্ষ, হ্যাঁ, শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করছে। তাহলে লক্ষ লক্ষ ডিম, মানে শুক্রাণুর মধ্য দিয়ে কোন শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করবে, ওটা নির্ধারণ করবে কে? তার মেন্টালিটি। ওই সময় ওই স্বামী স্ত্রীর যে মেন্টালিটি তৈরি হচ্ছে, ওইটাই একমাত্র, ওই জিনটাই, ওই মেন্টালিটির, এই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে লক্ষ লক্ষ জিন মানে গঠন থাকে, জিনের গঠন থাকে। যে জিনটা উন্নত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে থাকে, ওই জিনটাই গিয়ে তখন ডিম্বাণুটাকে নিষিক্ত করে। তাহলে তার যে ওই সময় যে সন্তানটা হবে, ওইটাই থাকবে একদম পারফেক্ট, যেটাকে বলে ইষ্টকেন্দ্রিক চলাফেরা। আমরা যেরকম সন্তান চাই, উন্নত মেন্টালিটি যেরকম সন্তানের, তাহলে আমাদের একদিনে দুদিনে কি হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা? যে আমি, হ্যাঁ, হঠাৎ করে মানে একদিন চিন্তা করে ফেলবো ঠাকুরের কথা, এরকম হবে না। আমরা রেগুলার যখন ঠাকুর ইষ্ট প্রসঙ্গ করবো, এই যে মাতৃ সম্মেলন করা, এই যে আলোচনা করা, এই যে আলোচনা শোনা, এই যে ইউটিউবের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বাবাইদার আলোচনা, এই যে অবিন্দাবুর আলোচনা, এগুলি শুনতে থাকবো, তখন আমাদের মধ্যে আসবে, বই পড়তে থাকবো, এগুলি মানে আলোচনা শুনতে থাকবো, তখন আমাদের মধ্যে আসবে এই যে ইষ্টকে নিয়ে চিন্তা ভাবনা, আদর্শকে নিয়ে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, কিভাবে ঠাকুর ভালো রাখেন মানুষকে, এইসব কথাবার্তা হচ্ছে। তখন ওই মানুষটার মধ্যে এগুলি চর্চা শুরু হয়। যেমন রাবণ জন্ম, যেমন বিভীষণের জন্ম, একই মার গর্ভের জন্ম, দুজন দুই প্রকৃতি। ওই গল্প তো সবাই জানেন। তারপর আর কিছু বলি না, এই বলে আমার এখানে আজকের আলোচনা শেষ করছি। জয় গুরু, ভালো থাকবে। জয়গুরু। ঋদ্ধিমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে জানাই, ঋদ্ধিমা আজকে প্রথমবার আলোচনা করলেন। আমার তো খুব ভালো লেগেছে। মেইন পয়েন্টগুলোই তিনি অনেকগুলো কভার করেছেন ঠাকুরের বিবাহ নীতির। তাকে অনেক ধন্যবাদ জানাই। ঠাকুরের চরণে তার মঙ্গল প্রার্থনা করি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে শ্রী ঠাকুরের আদর্শ উদ্বর্ধন। এই বিষয়ের উপরে এখন আলোকপাত করবেন মুর্শিদাবাদ থেকে
শ্রীমতী শ্যামা মণ্ডল মা। তাকে আমি অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। শ্যামা মা, আপনি আছেন? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। আপনি হেডফোনটা খুলে বলুন।